দর্শক আসসালামু আলাইকুম। আমরা বিগত রেজিস্ট্রেশন অ্যাক্টের বেশ কিছু সেকশন আলোচনা করেছি যে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন করতে হবে এবং কোনগুলো করতে হবে না, এবং রেজিস্ট্রার অফিসের পদটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে, এই বিষয়ে কিন্তু পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আইন যখন প্রণয়ন করা হয় তো এর কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তো আজকে রেজিস্ট্রেশন অ্যাক্টের উদ্দেশ্যটা কি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, এবং এই আইনের সেকশন 19, 20 এবং 21 এই তিনটা সেকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো রেজিস্ট্রেশন অ্যাক্টের মূল উদ্দেশ্যটা কি? তো প্রত্যেকের কিছু না কিছু সম্পত্তি আছে। সম্পদ আহরণ করা মানুষের চিরন্তন স্বভাব। সম্পদ আহরণের তাগিদে তা আবার বিক্রিও করতে হবে। সম্পত্তির ক্রয় বিক্রয় আমাদের সমাজের একটি সাধারণ নিয়ম। পরস্পরের প্রতি বিশ্বাস এবং গভীর মূল্যবোধের দরুন পূর্বের ক্রয় বিক্রয় মৌখিকভাবেই হতো, কিন্তু পরবর্তী সময়ে জমিজমা সহ আদান প্রদানের বিভিন্ন চুক্তি এবং লিখিত দলিল সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ স্বভাবগত কারণের মানুষ স্বার্থপর। স্বার্থের কারণে মানুষ অনেক অবৈধ উপায় অবলম্বন করতে থাকে। ফলে সম্পত্তির হস্তান্তরণের ক্ষেত্রে বিশৃঙ্খলার সূত্রপাত ঘটে থাকে। বিশেষত একই জমি একাধিক ব্যক্তির বরাবরের বিক্রেতার প্রবণতা বেড়েই চলেছে। এই আইনটি প্রবর্তনের ফলে কোনো সম্পত্তির আগ্রহী ক্রেতা জানতে পারে যে উক্ত সম্পত্তির প্রকৃত মালিক কে, এবং ইতিপূর্বে সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়েছিল কিনা। তার এ কারণেই বলা হয়ে থাকে যে কোনো দলিল জনসাধারণের অবগতির জন্য প্রদান রেজিস্ট্রেশন প্রয়োজন। আর এই আইনটা সর্বপ্রথম এটা প্রবর্তন করা হয় 1908 সালে, এবং 1909 সালের 1 জানুয়ারি এই আইনটা বলবৎ করা হয়। তো এই ছিল রেজিস্ট্রেশন অ্যাক্টের একটা উদ্দেশ্য। এবার আমরা ফিরে যাই আপনার যে সেকশনগুলোর কথা বলেছিলাম, সেকশন 19 এবং হচ্ছে আমাদের সেকশন 20 এবং সেকশন হচ্ছে 21। তো সেকশন 19-এ যে কথাটি বলা হয়েছে আমি আবারও বলি, যারা হয়তো এইখান থেকে দেখতেছেন তারা যদি একটু পিছন থেকে দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কোন দলিলগুলো রেজিস্ট্রেশন করতে হবে এবং কোনগুলো করতে হবে না, এবং আপনার কারা কারা যদি রেজিস্ট্রার অফিসারের পদটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে ডকুমেন্ট করবেন, কত সময়ের মধ্যে আপনার ডকুমেন্ট করতে হবে, বেশ কিছু পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখন আমরা 19 আলোচনা করব। 19-এ বলা আছে ডকুমেন্টস ইন ল্যাঙ্গুয়েজ নট আন্ডারস্টুড বাই রেজিস্টারিং অফিসার। অর্থাৎ আপনার রেজিস্টার অফিসারের নিকট যখন আপনি একটা ডকুমেন্ট সাবমিট করবেন, অর্থাৎ ওই সাবমিট করার সময় ওই ডকুমেন্টের ভাষাগত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার রেজিস্টার অফিসার আপনার ডকুমেন্টটা কিন্তু রিফিউজ করে দিতে পারে, অর্থাৎ ডকুমেন্টটা আপনার বাতিল করে দিতে পারে। ভাষাগত সমস্যাটা কেমন? যেমন কেউ যদি আঞ্চলিক ভাষায় লেখে, যেমন আপনি চট্টগ্রাম বা বরিশাল, আপনার কোনো আঞ্চলিক ভাষা, সিলেটের কোনো ভাষায় যদি আপনি ডকুমেন্টটা লিখেন এবং ওই ডকুমেন্টটা যদি আপনি সাবমিট করেন তাহলে সেটা রেজিস্টার অফিসার আপনার ওই ডকুমেন্টটা খারিজ করে দিতে পারে, ঠিক আছে, বাতিল করে দিতে পারে। তাহলে আপনার কি সরাসরি কি দেখা যায় অনেক সময়, তো একটা সময় আপনি লিখেই ফেলছেন দলিলটা, তখন কি করবেন? যখন আপনি ডকুমেন্টটা লিখে ফেলছেন আর আপনার আঞ্চলিক ভাষায়, তখন আপনার কি করতে হবে, ওই ভাষাকে ট্রু ট্রান্সলেশন একটা কপি, অর্থাৎ যে বইয়ের ভাষাটা একটা সঠিক সুন্দর যে ভাষাটা আছে সেই ভাষাটা আপনি ট্রু ট্রান্সলেশন কপি আপনি ওইটার সাথে ওই ডকুমেন্টের সাথে আপনি সেখানে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। দেন এই গ্রাউন্ডে চাইলে রেজিস্টার অফিসার আপনার ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারে। এটা হলো সেকশন 20-এর আলোচনা, এবং সেকশন 19-এর
এবং সেকশন 20-এ বলা আছে যে ডকুমেন্টস কন্টেনিং ইন্টারলাইনেশনস, ব্ল্যাক, ইরেজার আর এটসেট্রা। যেমন দলিলে যদি শূন্যস্থান মুছে ফেলা হয় বা কোনো লাইন বিচিং হয়ে যায়, ওয়ার্ড মিসিং হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার কিন্তু রেজিস্টার অফিসার আপনার ডকুমেন্টটা কিন্তু রিফিউজ করে দিতে পারে। অর্থাৎ আপনার যদি ডকুমেন্টের কোনো লেখা যদি মুছে যায়, আপনার যদি কোনো ওয়ার্ড মিসিং হয়, কোনো লেখা যদি সামঞ্জস্যতা না থাকে, যদি কোনো ইন্টারলাইনেশন হয়, তাহলে এই ওয়ার্ড মিসিং হলো, আপনার ব্ল্যাঙ্ক হলো, যে কোনো দলিলের কোনো লেখা মুছে গেল, তো এই বিষয়টা কি করবে, তখন কিন্তু যদি এই ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, তখনও কিন্তু রেজিস্টার অফিসার আপনার ডকুমেন্টটা রিফিউজ করে দিতে পারে। তবে তিনি চাইলে এই যেই বিষয়গুলো মিসিং হয়েছে, অর্থাৎ আপনার যে ওয়ার্ড মিসিং হয়েছে, যে লেখাগুলো মুছে গেছে বা ইন্টারলাইনেশন হয়েছে, এই যে বিষয়গুলো একটু প্রবলেম আছে, এই বিষয়টা রেজিস্টার অফিসার কি করবে, নোট ডাউন করে রাখবে। অর্থাৎ এই বিষয়গুলো সমস্যা আছে, তো এই বিষয় নিয়ে সে আবার দেখা যায় এটাকে সলভ করে আপনার যে অফিসে যারা আছে রেজিস্টার, এই বিষয়টা তিনি সলভ করতে পারেন। এটা ওনার উপরেই ডিপেন্ড করে। তো এই বিষয়ে দেখা যায় আমাদের একটু সচেতন হতে হবে, যাতে ভাষাগত সমস্যা এবং কোনো ওয়ার্ড মিসিং, লাইন যাতে মিসিং না হয়, এই বিষয়ে আমাদের দলিল যখন আমরা সাবমিট করবো এই বিষয়ে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে। এ হচ্ছে সেকশন 20-এর আলোচনা। এবং সেকশন 21-এ বলা আছে যে ডিসক্রিপশন অফ প্রপার্টি অ্যান্ড ম্যাপস অর প্ল্যান, অর্থাৎ যে আপনার সম্পত্তির বর্ণনা এবং ম্যাপ প্ল্যান, অর্থাৎ যে উইল ব্যতীত যে স্থাবর সম্পত্তি যেগুলো রয়েছে, ওই দলিলের সংক্রান্ত সর্বপ্রথম দলিল সম্পত্তির পরিচয় এইরূপভাবে দিতে হবে যাতে সম্পত্তির সঠিক পরিচয় কি তা জানতে পারা যায়, নতুবা রেজিস্ট্রেশন অফিসার তা রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করবে না। অর্থাৎ আপনি যখন কোনো সম্পত্তি সাবমিট করবেন, অর্থাৎ ডকুমেন্ট তৈরি করবেন, তবে ওই সম্পত্তিটার অবশ্যই ম্যাপ, প্ল্যান এবং সমস্ত ওই পরিচয় যা আছে, একেবারে পুরো বায়োডাটা আপনার রেজিস্টারের অফিসার নিকট এটা আপনার কাছে, এবং ডকুমেন্টটার সমস্ত যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনাকে সাবমিট করতে হবে এবং ওটা আপনার উল্লেখ করতে হবে। এবং এটা হচ্ছে দেখা যায় শহরের ক্ষেত্রে আবার কি হবে, শহরের বাড়িঘরের ক্ষেত্রে কি হবে, এর রোড নাম্বার কত, বাড়ি নাম্বার কত, এটা উত্তর, দক্ষিণ, উত্তরে নাকি দক্ষিণে, এবং কত নাম্বার বাড়ির নম্বর কি, এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আপনার উল্লেখ করতে হবে এবং এই পরিচয়গুলো আপনার বহন করতে হবে দলিল রেজিস্ট্রেশন করার সময়। এটা হচ্ছে সম্পত্তির বর্ণনা, ম্যাপ এবং প্ল্যান। এই দলিল আপনি কখনই যখন আপনার সম্পত্তিটা রেজিস্ট্রেশন করতে যাবেন, অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার সম্পত্তির কোনো প্রকারের অ্যাড্রেস, কোনো প্রকারের পরিচয় যাতে মিসিং না হয়, ওই সম্পত্তিটার সমস্ত পরিচয় আপনি দিবেন, ঠিক আছে। এবং আপনার যে সর্বপ্রকার দলিল, কোনো ম্যাপ, নকশা থাকলে তার প্রকৃত নকল সহ দাখিল করতে হবে, নতুবা দলিলটি রেজিস্ট্রেশনের জন্য আপনার আবার গ্রহণযোগ্য হবে না। তো মূলত এই হচ্ছে টোটাল বিষয়টা। আমরা চেষ্টা করছি বোঝানোর যে রেজিস্ট্রেশন অ্যাক্টের এই বিষয়গুলো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো সচেতন হবেন এবং রেজিস্ট্রেশন করার সময় এই বিষয়গুলো আপনারা দেখে শুনে ভালো করে তারপরে আপনারা ডকুমেন্টটা রেজিস্টার অফিসারে সাবমিট করবেন। তো আশা করি একটা স্পষ্ট ধারণা পেয়েছেন যে দলিলে কি ধরনের সমস্যা হলে আপনার রেজিস্টার অফিসার ডকুমেন্টগুলো রিফিউজ করে দিতে পারে এবং রেজিস্ট্রেশন অ্যাক্টের উদ্দেশ্যটা কি সেটাও আলোচনা করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।